গল্প পড়ার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য উপস্থাপন করছি হাসান আজিজুল হক রচিত তার বিখ্যাত গল্প আত্মজা ও একটি করবী গাছ। হাসান আজিজুল হক জন্মগ্রহণ করেন 1939 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জব গ্রামে। তিনি সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। 1999 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে 21 পদকে এবং 2019 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। এই অসামান্য গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্য চর্চার স্বীকৃতিস্বরূপ 2018 সালের সেপ্টেম্বরে সাহিত্যরত্ন উপাধি লাভ করেন। আমরা আজকের গল্পটি নিয়েছি তার আত্মজা ও একটি করবী গাছ শীর্ষক গল্পগ্রন্থ থেকে, যেটি প্রকাশিত হয় 1967 খ্রিস্টাব্দে। আত্মজা ও একটি করবী গাছ। এখন নির্দয় শীতকাল, ঠান্ডা নামছে হিম, চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়। অল্প বাতাসে একটা বড় কলার পাতায় একবার বুক দেখায়, একবার পিঠ দেখায়। ওদিকে বড়গঞ্জের রাস্তার মোড়ে রাহাত খানের বাড়ির টিনের চাল হিম ঝকঝক করে। একসময় কানুর মায়ের কুড়ে ঘরের পৈঠায় সামনের পা তুলে দিয়ে শিয়াল ডেকে ওঠে। হঠাৎ তখন স্কুলের খোয়ার রাস্তার দুপাশে বনবাদার আর ভাঙা বাড়ির ইটের স্তূপ থেকে হু 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 চিৎকার ওঠে। ঈশান কোণ থেকে ধর ধর লে লে শব্দ আসে। অন্ধকার, ভূত অন্ধকার কেঁপে কেঁপে ওঠে। চাঁদের আলো আবার ঝিলিক দেয় টিনের চালে। গঞ্জের রাস্তার উপর উঠে আসে ডাকু শিয়ালটা, মুখে মুরগি নিয়ে। ডানা ঝামড়ে মুমূর্ষু মুরগি ছায়া ফেলে পথে। নেকড়ের মতো ছায়া পড়ে শিয়ালটারও। চাঁদের দিকে মুখ তুলে চায় সে। রাস্তা পেরোয় ভেবে চিনতে। তারপর স্কুলের রাস্তার বাদাড়ে ঢোকে। হাতে লাঠি চাঁদমণির বাড়ির লোক ঠ্যাঙাড়ের দলের মতো হল্লা করে রাস্তায় পড়ে। কোন দিকে গেল শালা শিয়াল, কোন দিকে কোয়াদিনি? আরও হিম নামে। বড় পুলের উপর থেকে নিচের পানিতে আপন ছায়া দেখতে চায় সর্দারদের ছোট তরফের ছেলে ইনাম। পানির রূপলি মেঝে হাতড়ে বেড়ায় নাক মুখ। হিম নামে যেন শব্দ করে। বাতাস আসে শিরশির, খড়মড় উড়ে যায় বাদাম খোলা। খাদের আশশেওড়ার পাতা থেকে আলো চলকে ওঠে। কাঁঠাল গাছের পূব দিকের ডাল হাত নাড়িয়ে ডাকতেই থাকে বিশ্রী। অজস্র খঞ্জনি বেজে ওঠে ঝনঝন। ইনাম পুল ছেড়ে ধুলো ভেঙে শুকনো বিলের কিনারায় দাঁড়ায়। সেখানে শঙ্কচূড়ের মতো দেখায় যে ধবল পথটা, এখন তা তরস্ত হয়ে এলো। ফেকুর বাঘের মতো শরীরটা দেখা গেল, তার পেছনে সুহাস। ওরা খুব গল্প করছে। সেজন্যে এখানে এখন এত রাতে সে সম্বন্ধে কোনো কথা নেই। কখন সুহাস ছোট মামার বিয়ের বরযাত্রী গিয়েছিল, অমৃতের মতো পুরি খেয়েছিল আর অঢেল মিষ্টি, সেই গল্প। ট্রানজিস্টারটা বেজেই যাচ্ছিল ফেকুর বগলে। ওরা কেউ শুনছিল না। কণিকা বিলের কিনারায় দারুণ ঠান্ডায় বৃথায় গাইছিলেন অন্ধকারে একা থাকার যন্ত্রণা, বিনিয়ে বিনিয়ে। আর আশ্চর্য, একটা পাখিও ডাকছিল না। রেডিওটা বন্ধ করে দে, ওদের দেখে ইনাম বলল। অসহ্য লাগছিল তার। আইসিস? দাঁড়িয়ে পড়ল ওরা দুজনে। সুহাস হাসল। বিড়ির ধোঁয়ায় কালো দাঁতগুলো প্রায় মুখের বাইরে চলে এলো। ইনামের আবার অসহ্য লাগল। রেডিওটা বন্ধ করে দে, বলল সে। কেউ শুনবে না, শুনলেও এদিকে আসবে না রে কেউ, ফেকু বলল। সেজন্যই বলতেছি না, খারাপ লাগতেছি গানটা। কণিকার গলা টিপে দিল ফেকু। এখন চল, দেরি করলে ঘুমিয়ে পড়বে না আবার, ফেকু বলল। আর ট্রানজিস্টরটা সুহাসের হাতে দিল। সেটা নিতে নিতে সুহাস প্রশ্ন করে, কেডা? বুড়োটা। আবার কেডা? সন্ধে হলে ঘুমিয়ে পড়বে কেসে বুড়ো, থু করে থুতু ফেলে বলে ফেকু। যেতে যেতে বাতাস বেড়ে গেল একটু। ফাঁকা বিল থেকেই আসছিল বাতাসটা। শুকনো পাতার শব্দ হচ্ছিল। ঝপ করে মাছ লাফিয়ে উঠল কাজীদের পুকুরে, আর বেড়ার ফাঁক দিয়ে দেখা গেল খাদের বাড়িতে ধান সেদ্ধ হচ্ছে উঠোনে। উনুনের আগুন দপ করে জ্বলে উঠলে খাদের সুন্দর সুন্দর মেয়েদের মুখ একবারের জন্য ঝলসে উঠল। স্কুলে যাতেছি না আজকাল? সুহাস জিজ্ঞেস করে। না, ইনাম জবাব দেয়। পড়বি না আর? না, পড়লে আমার কেউ সিন্নি দেবে? ক চাকরি করবি? হয়, চাকরি গাছে বলতিছে।
সুহাস আর কিছু বলে না। ট্রানজিস্টারটা নিয়ে খুচরো শব্দ করে শুধু, আর বেঢপ বুট জুতো দিয়ে ধুলো ছড়ায়। নাকে ধুলো এসে লাগতেই রুখু গন্ধ পাওয়া যায়। এনামের বিকেলের কথা মনে পড়ে, হাটবারের কথা, মাছের কথা। মাছ থেকে নদী, নদী এখন প্রায় শুকনো, চড়া পড়ে গেছে। গরুর গাড়িতে লোকে বালি আনছে নদী থেকে। বাঁকের কাছে কাশ হয়েছে। এপারে স্কুল বাড়ি, বড় সজনে গাছে ফিঙে, তার লম্বা লেজের দুলুনি। স্কুলের পেটা ঘুড়ি ভেঙে গেলে এক টুকরো রেল ঝুলিয়ে লোহার ডান্ডায় ঘনাত ঘনাত আওয়াজ। হুড়মুড় করে হেডমাস্টার, শালার জোকার একটা। বই বগলে মাস্টার তারাপদ, তার পাকানো চাদর, আধ ভাঙা দাঁত আর মুখে কথার ফেনা। এইসব মনে পড়ল। ঝরঝর করে ছবিগুলো এলো, যেন দক্ষিণ বাতাসে নিমের হলুদ শুকনো পাতা ঝরে পড়ছে। আর ছবিগুলো চলে গেল যেন ট্রেনটা যাচ্ছে পুল পেরিয়ে, মাঠের বুক চিরে, আর ন্যাংটু ছেলেটা দাঁড়িয়ে দেখল। ছবিগুলো পেরিয়ে যেতেই খেয়াল হলো সুহাস সেই গল্পটা আরও তোড়জোড় করে বলছে। ছোট মামার বিয়ের বরযাত্রী যাওয়ার গল্প। ওর একটা কথাও শুনছে না ফেকু। সে দাঁড়িয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে নিল। চাঁদের আলোর মধ্যে দেশলাইয়ের আগুনটা দেখালো মেড় মেড়ে, আর ফেকুর বিতিকিচ্ছি মুখটা দেখা গেল। কপালের কাটা দাগটা, মুরগির মতো চোখ, নিচে ঝোলানো ঘোড়ার মতো কালো ঠোঁট। খাবি নাহি? ফেকু জিজ্ঞেস করে। সুহাস গল্প থামিয়ে সিগারেট নেয়। দেশলাইয়ের কাঠিটা নিভে যাওয়ায় আর একটা জ্বালায়, তারপর আবার গল্প শুরু করে। লঞ্চে জাতি হয় তো মধুমতি নদী দিয়ে, অন্ধকারের মধ্যে গেলাম। দুভাষে গ্রাম না কি তা কেডা জানে, মনে হচ্ছিল সুন্দরবন। এমন অন্ধকার আর এমন জঙ্গল, বুঝিস? ইনামের মনে হলো সুহাস গতকাল থেকে গল্পটা বলছে আর আগামীকাল পর্যন্ত চলবে। নাভিদ বিটা কমিয়ে ক্ষতি পারে না। অসহ্য লাগলে এই কথা ভাবল ইনাম। সুহাসের গল্পে 100টা পল্লব। ছোট মামার চেহারার বর্ণনা, বিয়ের সম্বন্ধ, পাত্রীর খোঁজ, পাত্রীর কাকার সঙ্গে ছোট মামার বাবার ঝগড়া, বিয়ের দিন ধোভা বাড়ি থেকে সিল্কের পাঞ্জাবি ভাড়া নিয়ে আসার ঝকমারি। কিছু বাদ দিচ্ছিল না সে। তাই ইনাম খেপে গিয়ে বলল, তোর ছোট মামা বিয়ে করতে গেল কেন কত? সুহাস কান দিল না। সকালে সূর্য উঠতেই মধুমতি ঝকঝক করতিছে। জ্যাঠামশাই ধপ করে কাদায় পড়িল লঞ্চ থেকে নামতে গিয়ে। আর মামির বোনেরা যা সুন্দর, সে আর কলাম না। তোর মামার বাড়িটা কোয়ানে? মামার শালিরা বেড়াতে আসলি কোষ আমাকে। ফেকু কথা না বললেই নয়, তাই বলে। সেটি হচ্ছে না, বুঝিস? চোখ বন্ধ করে মনের আরামে বলল সুহাস। ও, তাই তুমি মাসে 5 বার করে ছোট মামা শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছ? বুঝেছি। ওখানে তো পয়সা করি লাগে না, আরামেই আছো দেখা যায়। ফেকু চোখ মোটকে বলে। রাহাত খানের টিনের চাল আর দেখা যাচ্ছে না। ফুল কোথায়? বিল সরে গেছে কখন? চাঁদমণির বাড়ির লোকজন চুপ করে গেছে। একটা মুরগির শোক আর কতক্ষণ থাকে? কাল হয়তো বসুবাবুদের ইট খোলায়, না হয় সরকারদের পুরো বাড়ির ভেঙে পড়া সিঁড়িঘরের মধ্যে বেচারির চকচকে পালক, হলদে ঠ্যাং কিংবা ঠোঁটের টুকরো পাওয়া যাবে। চাঁদমণির বাড়ির লোকজন কাজেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু বুড়িটা বসে আছে, ফাটা পায়ে তেল ঢালছে। আর পিদিমটা কেন নিভছে না, তা পিদিমটা ছাড়া আর কেউ জানে না। কি ঠান্ডা রে বাবা! বউ, ও বউ, আর একটা খেতা দে, মজে গেলাম। হ্যাঁ বউ। বউটা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। ছেলেটা বকছে বিড় করে। মরে যাচ্ছে না কেন কেডা জানে। বুড়ি আর একবার চেঁচায়, কিন্তু হঠাৎ হাওয়াটা ওঠে। সুমসাম শব্দ জাগে। বুড়ির কাফা গলা কেউ শুনতে পায় না। এইরকম জীবন চলতে থাকে। ফেকু ঠোঁটে কুলুপ দেয়। সুহাস হঠাৎ ট্রানজিস্টরের চাবিটা ঘট করে খুলেই বন্ধ করে। ইনাম মাথা নিচু করে ভাবতে থাকে। রাস্তা ছেড়ে ঘাসের উপর পা ঠুকে ধুলো ঝাড়ে ওরা। পাশের গলিপথটায় ঢোকার সাথে সাথে জাপটে ধরে অন্ধকার, আর সফাং করে চাবুক চালিয়ে দেয় কি একটা লতা। ফেকুর ঠোঁট খোলে, জঘন্য একটি গাল দিয়ে ওঠে লতাটিকে। তারপর শান্ত হয়ে গল্প শুরু করে। শালা, আজকাল এত বেশি ধরা পড়তেছি কেন কতি পারিস? এই কথায় সুহাসের চোখ দুটি চকচক করছে কৌতূহলে। একটা কথা কই, কিছু কবি না কা? ফেকুর সম্মতির অপেক্ষা না করেই সে বলে, অত মার খাস কি করে, আমার বলতে পারিস? শালা দাদা 1 চড় মারলি চোহে অন্ধকার দেহি। মার খাওয়াটা শিখতে হয়, বুঝিস বাবধনু?
ওস্তাদের কাছে শিখতে হয়। লেখাপড়ার জন্য স্কুলে যেতে হয় যেমন তেমনি, ফেকু বলে। ইনামের আবার অসহ্য লাগে। স্কুলে লেখাপড়া বিয়েছে বিটার শালার মাস্টাররা। ইনাম এমন কথা বলে যা মুদ্রণযোগ্য নয়। ফেকু তখন বলছে, স্টুপিড হলি আর মার খাতি না জানলি মানুষের পকেটের কাছে জাতি নেই, পকেটেতে টা বেরোয় থাকলিও না। টাকার কথা শুনে ইনাম অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল। টেন্ডু ড্রাইভারের কথা শুনে একবার ভিড়ে হাত দিয়েছিল বাটমুখো এক ভদ্রলোকের পকেটে। কাগজ খড়মড় করে উঠল আর এমন শব্দ উঠল যে মনে হলো কানে তালা লেগে যাচ্ছে। এও বলে গডর গডর গর্জন করে উঠল লোকটা, কিন্তু আসলে ভদ্রলোক গলা ঝাড়ছিল। কাজেই ইনামের কাছে পয়সা নেই। নারকেল চুরি করে বিক্রি করলে হয়, কিন্তু ভাতের চালের অভাবে উপোস করে থাকতে বড় কষ্ট। পথটায় অন্ধকার থকথক করছে। মাথার উপর বাঁ দিকের লতা ডান দিকে চলে গেছে জাল বুনতে বুনতে। গল্পের ঝুঁকে ফেকু সুহাসের উপর এসে পড়ে আর সুহাস চিৎকার করে, উরে মরছি রে বাপ। ফেকু বলে, দেখিস রেডিওটা ফালাস না। সেদিন কি হলো কদিনই, এক বাস লোক বাদ যাচ্ছে 40 মাইল 50 মাইল স্পিডে। সামনের লোকটার পাঞ্জাবির পকেটের নোটগুলো বার হয়ে আছে। হাত দিতে খপ করে ধরে ফেলল। তারপর উড়িয়ে মার ভাগাড়ে যেন গরু ভরিছে, কপালের ঘা শুকোয়নি এখনো। এইবার গুন্ডোটা শুরু করেছে, ইনাম ভাবল। গল্প শুনতে শুনতে সুহাস ট্রানজিস্টারটা চালিয়ে দেয়। গর্জন করে ওঠে সেটা। আওয়াজটা কিম্ভূত শোনা যায় ঠান্ডা আর স্তব্ধ অন্ধকারে। সুহাস তুতু ফেলে বলে, শালা খেয়াল গাথিছে, বলেই চাবি বন্ধ করে এবং তুমি যে আমার জীবনে এসেছো ধরে দেয়। ভিটে থেকে একটা কুকুর উঠে এসেছে, ক্ষীণ চিৎকার করার চেষ্টা করছে। গলা যখন ফুটল না, ইনামের গা ঘেঁষে দাঁড়িয়ে সমস্ত পাছাটা দোলাতে শুরু করে। নড়ে চড়ে গরম হতেছে শালা, ফেকু মন্তব্য করল। এবং কেন তার জীবন নষ্ট হলো, কে কে নষ্ট করল, আর পকেট মারার কৌশল, তার নিজস্ব নৈপুণ্য, সাফল্য আর পিটুনি খাওয়ার অভিজ্ঞতা বলেই যেতে লাগল। করবোটা কি কতি পারিস, লেখাপড়া শিখলি না হয়? লেখাপড়ার মুহি পেছাপ, ইনাম বলল। আবার অসহ্য লাগলো ওর। তাহলে ফেকু ভেবে চিনতে বলল, উঁচু জায়গায় দাঁড়ায় সবের উপর পেছাপ। কাজ কোয়ানে, জমি নেই কাটি, টাহা নেই ব্যবসা করি, কি কলাটা করবানে? পাখিদের কোনো গান নেই এখন, শব্দ যা শোনা যাচ্ছে চাপা। কুয়াশা আর হিম জড়িয়ে আছে ওদের। সামনে বিড়ালটা যখন পার হয়ে গেল, শুধু দুটি জলজলে চোখ দেখা গেল তার। সুহাস, ফেকু, ইনাম কথা বন্ধ করেছে। সুহাসের বগলে ট্রানজিস্টর। ফেকু মাফলার মুখের উপর জড়িয়ে নিল। ইনাম হাতে হাত ঘষে একটু গরম করতে চেষ্টা করল। ডাইনে পালদের বাড়ি, মাটির হাঁড়িকুড়ি তৈরি করে। পরিচয় জিজ্ঞেস করলে রাস্তা থেকে হেঁকে জবাব দেয় পাল মশাই। তাদের বাড়ির পলেস্তারা খসা দেয়াল, কারণ বাড়িটা আসলে সেনদের। ওরা চলে গেছে 50-এ। বাতাবি লেবু গাছটার পাশ দিয়ে যেতে চড়াত করে একটা পাতা ছেড়ে ইনাম আর ঠান্ডা উঠোনটার দিকে চেয়ে থাকে। পোড়ামাটির গন্ধ নাকে লাগে। কালো জ্বালাগুলো ছড়িয়ে আছে দেখা যায়। ভাঙা দরজার ফাঁক দিয়ে ঘুম জড়ানো গুঙানি ভেসে আসে। সব ঘুমাই পড়িছে, সুহাস বলে। ফেকু সায় দেয় ঘোত করে, হয় আজ না আসলেই হতো। সুহাস অভিযোগ করতে থাকে, ভয় করতেছে আমার। ফেকু ভ্যাংচায়, ভয় করতেছে কচি শ্যামড়া, দুধু খাবা? সুহাস বলেই চলে, বুড়োরে দেখলে আমার ভয় করে। একবার মনে হয় মরে যাবে নি এখনই, একবার মনে হয় আমাদের সব করে খুন করবে নে। বাড়ির মধ্যে ঢোয়ার সময় মুখটা দেখেছিস? দেখেছি, তুই তো। তাচ্ছিল্য করে ফেকু। পয়সাওয়ালি মুখটা কেমন হয় দেখিস একবার। ফেকু হারামজাদাটারে খুন করতে পারলি হতো, ইনাম ভাবল। তখনই সুহাস ফেকুর দলে মিশল। সে বলছে, একটু একটু সোয়ার হয়েছে, এমন ডাবের মতো লাগে মেয়েটারে। ঠিক কইছি না কোয়া? তোরেও খুন করতে পারলি হতো, ইনাম আবার ভাবল। ওরা এখন হাসাহাসি করছে, ঢলাঢলি করছে, কলবল করে আলাপ করছে। দু পা এগিয়ে ভেতরে ডাক্তারবাবু বসে আছেন। মোটা সাদা বিরাট শরীর, হারিকেন জ্বলছে। তাই খোলা দরজা দিয়ে দেখা গেল পুকুরের বাঁধা ঘাটে একটি মাত্র শুকনো পাতা তখন ফপ ফপ পাক দিতে থাকল। বাঁদিকের খোলা জায়গাটা এসে গেছে। কুয়াশার সঙ্গে মিশে ঘোলা দুধের মতো চাঁদের আলো খুদে খুদে মরা ঘাসের উপর পড়েছে। পেছনের জাম গাছটা কালো, তার পেছনে সব কালো এবং নির্জনতা।
আর এই সব ছাড়িয়ে যেতে আরও নির্জনতা। পুরো জমি, জঙ্গল, পানের বরজ, কাশ আর লম্বা ঘাস, আর মজা পুকুর আর বিল। এখন ডাইনে দড়ি দিয়ে ঝোলানো বাঁশের গেট। গেট পেরিয়ে খানিকটা ফাঁকা জমি চিত হয়ে শুয়ে। কিছুই ফলেনি সেখানে। ইনাম পিছনে আছে, অনেকটা পিছনে। এমনকি ফিরে যেতে পারে হঠাৎ এমন মনে হচ্ছে। লাল আলো আসছে কাঠের রড লাগানো জানালা দিয়ে। মজা পুকুরে শিয়ালের চকচকে চোখে ঝিলিক। ঘোড়ার মতো চিহি চিহি করে ডেকে ডানা ঝটভট করে পুরনো ডাল ভেঙে বাজ পাখিটা নড়ে চড়ে বসল। ফেকু দড়ি ঝোলানো বাঁশগুলো তুলে ধরেছে। হাত নেড়ে ডাকছে সুহাসকে। সুহাস ট্রানজিস্টরটা হাতে নিয়ে অন্য হাতে ঠোঁট চেপে আছে, কিছুতেই এগুচ্ছে না। ইনাম চট করে সামনে এসে ফেকুর কাছে টাকা চায়। 2 টেহা দে, কাল দিয়ে দেবানে। বাঁশগুলো ছেড়ে দেয় ফেকু। খালি হাতে মজা মারতে আইসো। মুহূর্তে সোনালি হাত সামনের আবছায়ায় ভেসে ওঠে। সেই হাত মাথায় রাখে, চুল সমান করে দেয়। আঙুলে তেল লাগলে আঁচলে মোছে। ইনাম নিজে কিনে দিলেও মিলের শাড়িটা খুলে নেওয়া যায় না তখন। ব্যাকুল হয়ে ইনাম বলে, 2 টেহা দিয়ে কাল দেবানে, সত্যি করছি। টেহা লাভ হচ্ছে, মোটে 2 টেহাই আছে আমার কাছে। ফেকুর মূলোর মতো দাঁতগুলো কড়মড় করে ওঠে। তাহলে সুহাস দে সুহাস, করছি, কাল দিয়ে দেবানে, ঠিক করছি, দে সুহাস, তোদের মা কালীর দিবি, কাল দিয়ে দেবানে। ছটফট করে ইনাম। সুহাস বলে ফেকুকে, কিছু কয়নি এতক্ষণ, কেমন গুড়ি গুড়ি আসছিল দেখছিস? পুরে তুই কি স্টুপিড? সে হাসে। মাইরি করছি, ফয়েটে হাত দিয়ে দেখ, 2 টেহা আছে মোড়ে। দাদার ফয়েটেতে মারিছি মাত্র 2 টেহা। তখন ইনাম ক্ষান্ত হয়। গেটের কাছে ফেকু আর সুহাস গলাগলি দাঁড়িয়ে। জানালার কাঠের রডে মুখ লাগিয়ে বুড়ো মানুষ চিৎকার করে ওঠে, কে কে ওখানে গো? হ্যাঁ? লাল আলোটা সরে যায় জানালা থেকে। হরাম করে দরজা খোলে। হাতে হেরিকেন নিয়ে খোলা জায়গা পেরিয়ে গেটের কাছে আসে মানুষটা। সমস্ত উঠোনটায় বিরাট ছায়া। খাটো লুঙ্গির নিচে শুকনো 2 পা। গেটের পাশে করবি গাছটার কাছে এসে দাঁড়ায়। আলোটা মুখের কাছে তুলে ধরে লোকটা। বসেক মাসের তাপে মাটিতে যেন ফাটলের আঁকিমুখি, এমনি ওর মুখ। ঠান্ডা চোখে ইনামকে দেখে, সুহাসকে দেখে, ফেকুকে দেখে, দেখতেই থাকে, বিধতেই থাকে। হারিকেনের বাতিটা তোলে কাফা হাতে। এসো তোমরা, ভাবলাম কে আসছে এত রাতে। তা কে আর আসছে এখানে মরতে? জেগেই তো ছিলাম, ঘুম হয় না মোটেই। ইচ্ছে করলেই কি আর ঘুমানো যায়? তার একটা বয়স আছে। অজস্র কথা বলতে থাকে সে, মানে হয় না, বাজে কথা বক বক করেই যায়। এসো, বড্ড ঠান্ডা হে, ভেতরে এসো। কিন্তু ভেতরে কি ঠান্ডা নেই? একই রকম, একই রকম। দেশ ছেড়েছে যে, তার ভেতরে বাইরে নেই, সব এক হয়ে গেছে। সবাই ভিতরে আসলে করবি গাছটার একটা ডাল ঝটকানি দেয়। পায়ের নিচে মাটি ঠান্ডা শক্ত, আর সেজন্য ইনামের গোড়ালিতে ব্যথা করছে। ভিতরে কালো রঙের চৌকিটা পড়ে আছে। ঘুমের মধ্যে মুরগিগুলো কঁ কঁ করে উঠল। আবার হু হু চিৎকার এলো। বিলে বাতাস উঠছে শোনা গেল। ভাঙা চেয়ারে ভদ্রলোকটি বসে, হারিকেন মাটিতে নামানো। ওরা 3 জন চৌকিতে কাছাকাছি বসেছে। কেউ কথা বলছে না। বুড়ো রেজমার কষ্টের নিঃশ্বাস পড়ছে। তুখোড় লোকটা এখন চুপ। ভস ভস বাতাস ছাড়ছে মুখ দিয়ে। খোঁচা খোঁচা সাদা দাড়ি দেখা যাচ্ছে। শিরা ওঠা আঙুলগুলো চেয়ারের হাতলে পড়ে আছে। নোংরা নখ, দীর্ঘদিন কাটা নেই। গলার কাছে শেলের এসে জমলে বাতাস যাওয়া আসা প্রায় বন্ধ হয়ে এলো। ইনামের ইচ্ছে হলো একটা নল দিয়ে সাফ করে দেয় ফুটোটা। আর তারপর কি খবর? হ্যাঁ, সব ভালো তো? গড়গড় করে একটানা কথা আরম্ভ হয়। আক্ষেপ, বিলাপ। মরিয়ে গেলেই তো হয় এখন, কি বলো তোমরা? টক করে মরিয়ে গেলাম ধরো, তারপরে আমরা আর কি, গ্যাং ড্যাং গ্যাং চলে গেলাম। বুঝে মর গে তুই বুড়ি, ছানাপোনা নিয়ে বুঝে মর গে তুই। এই তোমরাই একটু একটু আসো, যখন তখন এসে খোঁজ খবর নাও। সময় অসময় নেই বাবা তোমাদের, তোমরাই ভরসা। আমার পরিবার তোমাদের কথা বলতে অজ্ঞান। ফেঁকু ভয় পেয়ে গেছে এখন। বুড়োর মুখের দিকে বারবার চেয়ে ব্যাপারটা বুঝতে চাইছে আর সেঁটিয়ে যাচ্ছে। সুহাস চোখ দুটো গোল গোল করে চেয়ে আছে। বুড়োর মুখ এখন বহুরূপী। সুহাস ভাবছে, কেশব বুড়োটা খুন করবে না মনে হতেছে আমার। আজ কেন যে আলাম,
না আলি ভালো হতো। তোমরা না থাকলে না খেয়ে মরতে হতো এই জঙ্গলে জায়গায়। বুড়ো বলছে। বাড়ির বাগান থেকে অন্ন জোটানো আবার আমাদের কম্য? হ্যাঁ, ও সব তোমরা জানো। আমরা শুকনো দেশের লোক, বুঝলে না? সব সেখানে অন্য রকম, ভাবধারাই আলাদা আমাদের। এখানে না খেয়ে মারা যেতাম তোমরা না থাকলে। বাবা যা, ছেলে মেয়েগুলো তোমাদের কি ভালোই না বাঁচে। এই দেখো না, বড় মেয়েটা রুকু এখন চা করতে যাচ্ছে তোমাদের জন্য। একটা শ্লেষার দলা শ্বাসনালীটাকে একেবারে স্তব্ধ করে দেয়। তাতে চোখ কপালে তুলে বুড়ো কাশছে। কথার খই ফুটছিল, অথচ এখন মরে যাবে নাকি? আমরা চা খাবো না, আমরা চা খাবো না, চিৎকার করে ওঠে সুহাস আর ফেকু। খাবো না? বুড়ো সামলে নিয়ে শান্তভাবে বলে। ঠিক আছে, তাহলে তোমরা এখন চা খাবে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বিল থেকে বাতাসটা উঠে আসছে। এখন অশ্বত্থ গাছটার মাথায় ঘুরছে, পাক খাচ্ছে, এগিয়ে আসছে। খঞ্জনের বাজনাও এগিয়ে এলো সঙ্গে। খোলের চাটি আর বিশাখার কথা, কি সুবলের কথা, সব এসে আবার দূরে চলে গেল। সুহাসের চাদরের মধ্যে নোট খড়মড় করে। সেগুলো নিয়ে ফেকু নিজের পকেট থেকে 2 টাকা বের করে দলা পাকায়, ভাবে, ভয় পায়। শেষে বুড়োর দিকে ঝুঁকে পড়ে। সুহাস আর আমি দিচ্ছি। চেয়ারের উপর লোকটা ভয়ানক চমকে ওঠে, পড়ে যাওয়ার মতো হয়। খটাখট নড়ে পায়াগুলো। তোমরা দিচ্ছ, তুমি আর সুহাস? দাও। আর কত যে ধার নিতে হবে তোমাদের কাছে? কবেই বা শুনতে পারবো এইসব টাকা? চলে যাবে এখন এত তাড়াতাড়ি? রুকু রাগ করবে। তা করতে দিলে না ওকে। ওর সঙ্গে দেখা না করে গেলে আর কোনোদিন কথা বলবে না। দাঁড়াও। হারিকেনটা রেখে বুড়ো বেরিয়ে যায়। ছায়াটা ছোট হতে হতে এখন নেই। মুরগিগুলো আবার কঁ ক করে ওঠে। কথা বলে ওঠে এক বৃদ্ধা স্ত্রীলোক। তীক্ষ্ণ গালাগালি অন্ধকারকে ফাড়ে। চুপ 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 কর মাগে, চুপ কর করতি। এবং সমস্ত চুপ করে যায়। বুড়ো ফিরছে এখন। মাথা নামিয়ে কাঁধ ঝুলিয়ে ঘরে ফিরে এসে ফিসফিস করে। যাও তোমরা, কথা বলে এসো ওই পাশের ঘরে। ইনাম, তুমি বসো। এক্ষুনি যাবে কেন? এসো গল্প করি। বুড়ো গল্প করছে। ভীষণ শীত করছে ওর। চাদরটা আগাগোড়া জড়িয়েও লাভ নেই। শীত তবু মানে। ছেলেসা কিছুতেই কথা বলতে দেবে না তাকে। আমি যখন এলাম হাঁপাতে হাঁপাতে, কাঁপতে কাঁপতে সে বলছে, বুঝলে, যখন এখানে এলাম। তার এখানে আসার কথা কিছুতেই ফুরোচ্ছে না। সারা রাত ধরে সে বলছে, এখানে যখন এলাম আমি প্রথমে একটা করবি গাছ লাগাই। তখন হু হু করে কে কেঁদে উঠল। চুড়ির শব্দ এলো, এলোমেলো শাড়ির শব্দ, আর ইনামের অনুভবে ফুটে উঠল নিটোল সোনা রঙের দেহ। সুহাস হাসছে। আমি একটা করবি গাছ লাগাই, বুঝলে? বলে থামল বুড়ো। কান্না শুনল, হাসি শুনল। ফুলের জন্য নয়, বুড়ো বলল, বিচির জন্যে। বুঝে তো, করবি ফুলের বিচির জন্যে। চমৎকার বিষয় করবি ফুলের বিচিতে। আবার হু হু ফোফানি এলো। আর এই কথা বলে গল্প শেষ না করতে পানিতে ডুবে যেতে, ভেসে যেতে থাকলো বুড়োর মুখ। প্রথমে একটা করবি গাছ লাগাই, বুঝেছ? আর ইনাম, তো এখন তুমি কাঁদতেছ? এখন কাঁদতেছ তুমি?